দেশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপারে কথা না বললেই হচ্ছে না, রাইট? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচূরিত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমার ধারণা আপনারা অ্যান্টিসিপেট করতে পারতেছেন আমি কি অবস্থান নিব এই ব্যাপারে। না, আসলে আপনারা পারতেছেন না, কারণ আমি নিজেই বোঝার চেষ্টা করতেছিলাম যে যেখানে বিপ্লব মারানি এবং পান্ডামি এগুলার সমালোচনা করে যাচ্ছি একটানা, সেখানে এই পার্টিকুলার ঘটনাটা কেন আমাকে করলো না, আমাকে ক্ষুব্ধ করলো না, আমাকে বিক্ষুব্ধ করলো না, আমাকে ক্রুদ্ধ করলো না, আমাকে বিরক্ত করলো না। আমি কেমন জানি একটা মনে মনে আনন্দ এবং পুলক অনুভব করে যাচ্ছিলাম। আমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলাম যে হোয়াটস গোয়িং অন। পরে চিন্তা করে পিন পয়েন্ট করতে পারলাম ব্যাপারটা কি হইতেছে। সেটা হচ্ছে একটা জিনিস তো আপনারা জানার কথা, বোঝার কথা, যে বা ক্লিয়ারলি আলোচনা করছি যে সিস্টেমেটিক পান্ডামি, প্রাতিষ্ঠানিক পান্ডামি এগুলা হচ্ছে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। যেটা ইন্ডিভিজুয়াল বেসিসে মানুষ নানান অপরাধ করবে, পান্ডামি করবে, সেটা মানে মানুষ তো মানুষ, রাইট? সেটা দ্যাটস ফাইন। কিন্তু প্রতিষ্ঠান তো আর মানুষ না, প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিকভাবে কেন পান্ডামি হবে? নিয়ম কানুন, আইন, আদালত, প্রতিষ্ঠান ব্যবহার করে কেন পান্ডামি হবে? সেটা সভ্যতার সাথে অসভ্যতার পার্থক্য। সভ্য দেশ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গুন্ডা পান্ডা অদর প্রকৃতির লোক আছে, কিন্তু পার্থক্য হচ্ছে সেই দেশের সিস্টেম হইতেছে এগুলাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে, এবং সেই সিস্টেম অবশ্যই মানুষ চালায়, রাইট? তো সেটা লম্বা আলোচনা, ভিন্ন আলোচনা। সেই জায়গা থেকে এই ঘটনাটা যদি প্রাতিষ্ঠানিক হইতো বা এই ঘটনাটা যদি কিছু বিপ্লব মারানির উল্লম্ফন হইতো, এই ধরনের ব্যাপার হইলে তখন জিনিসটা আমাকে বদার করতো। আমি যেটা গভীরে চিন্তা করে দেখলাম যে ব্যাপারটা আমাকে বদার করতেছে না, বরং খুশি লাগতেছে, মানে আনন্দিত হচ্ছি এই কারণে যে ব্যাপারটা তা না। দেখেন, একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এই আন্দোলনটা ছিল একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ, এই কথাটা ধরে আওয়ামী লীগ এরকম লাফালাফি করে বেড়াচ্ছে কেন? মেটিকুলাস পরিকল্পনা, ইভেন ইন্ডিয়ার গোবর সাংবাদিকগুলো যে মেটিকুলাস পরিকল্পনা, মেটিকুলাস পরিকল্পনা হয়তো সমস্যাটা কোথায়? সমস্যাটা যেই জায়গাতে, সেটা হচ্ছে যে যখন একটা জিনিস মেটিকুলাসলি প্ল্যান করা হয়, মেটিকুলাসলি প্ল্যান তো আপনি মানে দেশের কোটি কোটি মানুষের সাথে মেটিকুলাসলি প্ল্যান করা সম্ভব না। কোটি কোটি মানুষ যখন কোনো একটা কাজে ইনভলভ থাকে, সেটা হয় স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। আর মেটিকুলাস প্ল্যান মানে সেখানে কিছু মানুষ মিলে বসে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করছে, এবং যখনই কিছু মানুষ ইনভলভ থাকে তখন সেখানে স্বার্থের প্রশ্ন চলে আসে। তার মানে কিছু মানুষ তাদের স্বার্থ দ্বারা ড্রিভেন হয়ে কিছু কাজ করছে না। সকল ক্ষেত্রে কি কিছু মানুষ একসাথে বসে কাজ করলে স্বার্থ দ্বারা ড্রিভেন হয়? ইয়েস এন্ড নো। আপনি ধরেন যে বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অথবা যে কোনো পৃথিবীর যখন কোনো একটা আন্দোলন, কোনো একটা যে কোনো ব্যাপার, সেখানে সাধারণ মানুষ মাঠে ঘাটে যুদ্ধ করে, ঠিক আছে, কিন্তু নেতৃস্থানীয় কিন্তু থাকে কয়েকজন যারা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত প্রণেতা। তো তারা তো বসে মেটিকুলাস প্ল্যান করেই। একটা যে কোনো আন্দোলন সফল করতে হলে সেখানে মেটিকুলাস প্ল্যান লাগবে। তাহলে ইস্যুটা কোন জায়গাতে? সেটা হচ্ছে আওয়ামী লীগ এই কথাটা বলে যেটা বোঝানোর চেষ্টা করে যে এটা সাধারণ মানুষের বিপ্লব না, এটা কিছু স্বার্থান্বেষী ইন্ডিভিজুয়ালস, তারা তাদের সেই স্বার্থ হাসিলের জন্য একটা মেটিকুলাস প্ল্যান করে, একটা পরিকল্পনা করে এই বিপ্লব বা এই আন্দোলনটা বা শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে। সো দ্যাট ইজ হোয়াট কাইন্ড অফ ডাইলিউটস, অথবা হচ্ছে আপনার ইয়েটাকে মানে বিপ্লবের গ্লোরিটাকে হইতেছে ডাইলিউট করে দেয়, যে ব্যাপারটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা জিনিস, যেখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই, নাকি কিছু ব্যক্তি স্বার্থের জায়গা থেকে ঘটনাটা ঘটানো হয়েছে। তো এখানকার সে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনাটা যদি আপনি দেখেন, যে ব্যাপারটা আমাকে বদার করতো, আমি যেটা বুঝতেছি, গভীরভাবে চিন্তা করে বোঝার চেষ্টা করলাম যে ব্যাপারটা আমাকে বদার করতো যদি এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার হইতো, যদি এটা বিপ্লব মারানিদের একটা ব্যাপার হইতো, যদি একটা কিছু ইন্ডিভিজুয়ালসের পান্ডামি হইতো, তাইলে আমি বিষয়টাকে মন থেকে আমার সমর্থন আসতো না, তখন আমরা আজকের আলোচনাটা অন্যরকম হইতো। কিন্তু যখন আমি দেখলাম যে এখানে শত শত হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এগেন যারা বিপ্লব মারানি এবং যারা ফ্যাসিস্ট নিধনের নামে উল্টা ফ্যাসিজম কায়েম করছে এই দেশে, তাদের কাছ থেকে তারা এলোন যদি এটার মধ্যে ইনভলভ থাকতো, ধরেন তারা ফেসবুকের মধ্যে বা সংবাদ সম্মেলন করে বলতেছে এই করবো সেই করবো, ভেঙে দিব, গুড়িয়ে দিব, এই ফ্যাসিস্টদের এই দেশে জায়গা হবে না, যেটা আমি সমালোচনা করি এই বিপ্লব মারানিদের এসব কর্মকাণ্ডের, সেইটা বনাম তাদের ডাকি হোক সাধারণ স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ নেমে আসছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। জিনিসটাকে যদি আমরা আইনের অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আর একটু বেটার বুঝতে পারবো যে এই জিনিসটা, এই পয়েন্টটা এখানে আলোচনা করার চেষ্টা করতেছি, যে মেটিকুলাস প্ল্যান ভার্সেস স্বতঃস্ফূর্ত বিপ্লব। দেখেন, আইনের মধ্যে আপনি যদি কোনো একটা অপরাধ সংঘটিত করেন, তখন এখানে কনসিডার করা হয় যে আপনি কাজটা হিট অফ দ্য মোমেন্ট করছেন নাকি প্রিমেডিটেটেড অ্যাকশন।
আপনি মার্ডারের ক্ষেত্রে 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি, আপনি একটা খুন করে ফেললেন, হিট অফ দ্য মোমেন্ট যদি করেন সেটার শাস্তি হবে একরকম, আর আপনি যদি প্রি মেডিটেটেড মার্ডার করেন সেটার হইতেছে 1st ডিগ্রি মার্ডার, সেটার জন্য আপনার ফাঁসি নিশ্চিত, মানে যদি মৃত্যুদণ্ড থাকে আর কি সেই দেশের বিধানে। তার মানে হচ্ছে প্রি মেডিটেটেড কোনো কিছু, মানে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মেটিকুলাস প্ল্যান, সেটার জন্য কোনো মাফ নাই। কিন্তু আপনি হিট অফ দ্য মোমেন্ট করে ফেলছেন, আপনি পরিস্থিতি ফান্ডামেন্টালি ভিন্ন। একইভাবে একটা জিনিস মেটিকুলাসলি প্ল্যান্ড, মানে প্রিমেডিটেটেড অ্যাকশন, নাকি হচ্ছে আপনার হিট অফ দ্য মোমেন্ট, স্বতঃস্ফূর্ত বিপ্লব, রাইট? এতক্ষণ ধরে আলাপটা করতেছি কেন, যে আমি কেন এই ঘটনাটা দ্বারা বদার্ড হইলাম না, কেন মনে মনে খুশি হইলাম, সেই জিনিসটাকে আমি পিন পয়েন্ট করার এবং ডিফাইন করার চেষ্টা করে আমি এটার গভীরে ঢুকে এই অ্যান্সার খুঁজে পেয়েছি যে আচ্ছা এই কারণে এটার প্রতি আমার সমর্থন আছে যে ঘটনাটা ঘটছে, যে এইটা তো হইতেছে বিপ্লব। এটাকে যদি আমি সমর্থন করতে সমস্যা থাকে, যেটা কিছুটা আছে, আপনি আর্কিউ করতে পারেন, মানে আমি আমার নিজের সাথে নিজে কিছুটা আর্গুমেন্টের রুম আছে, আমি জানি যে স্বতঃস্ফূর্ত ঘটনা বারবার ঘটে না, স্বতঃস্ফূর্ত ঘটনা একবার ঘটে, এবং বিপ্লব একবার হয়, 2 দিন পর বিপ্লব হয় না। সো 2 দিন পর যদি বিপ্লব হয়, 2 দিন পর যদি স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটে, চান্সেস আর এটা বিপ্লব স্বতঃস্ফূর্ত বিপ্লব না, চান্সেস আর এগুলা প্ল্যান পরিকল্পনার অংশ, সেখানে স্বার্থ জড়িত কিছু ইন্ডিভিজুয়ালস এগুলা ঘটাইতেছে এরকম। কিন্তু এটাকে সেইভাবে দেখতেছি না আমি মেন্টালি, আরও যে এইসব কারণে, যে এই ঘটনাটা ঘটছে শেখ হাসিনা যখন জাতির উদ্দেশ্যে বাংলাদেশে বা একটা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন, সাথে সাথে সারা দেশের মানুষ ফুসে উঠছে। দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে, শেখ হাসিনার এখানে ঘোষণা দেওয়া হয়েছে যে হামলা চালানো হবে। তো এতে করে কয়েকটা বিষয় ফুটে উঠতেছে, যে পলাতক ফ্যাসিস্টদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা, ক্ষোভ, যেটা আমরা জানি যে এরা যে একটা তাণ্ডব চালাইছে বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এর আগে আমাদের পাকিস্তানির বা ব্রিটিশ আমলে আমরা নির্যাতিত হয়েছি, সেটা অন্য ভাষাভাষী, অন্য কালচার, অন্য মানে ডেমোগ্রাফিক্সের লোকজনের হাতে, রাইট? যেটা আমরা দুনিয়া যেভাবে কাজ করে, যে পেটে মারলে, নিজের মানুষ হইলে পেটে মারলে পিঠে সয়, অন্য কালচারের হইলে তখন হইতেছে না না না, তখন আর সেটা গ্রহণযোগ্য না। তো আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা। আমরা কিছুদিন আগে আলোচনা করে এটা এস্টাবলিশ করছি যে শেখ মুজিবের চেয়েও বড় ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের আলোচনা থেকে তারা হইতেছে শেখ মুজিবের ফ্যাসিজমকে শেখ হাসিনার ফ্যাসিজমের সাথে তুলনাই করতে রাজি না, এবং যারা শেখ মুজিবের ফ্যাসিজম দেখছে তাদের সকলেরই কথা যা বুঝতেছি যে শেখ হাসিনার ফ্যাসিজম সকল কিছুকে ছাড়াই গেছে, ওনার বাবাকেও ছাড়াই গেছে। তো এত বড় একটা ফ্যাসিস্ট এবং এত বড় একটা ফ্যাসিজমের বিদায়ের পর মানুষ যেই রকম ক্ষুব্ধ, এবং তার চেয়ে বড় কথা, শুধু 15 বছর ফ্যাসিজমটা এটা হইতেছে পিনাকলে পৌঁছাইছে এই 2000 ছাত্র জনতাকে হত্যা করার মধ্য দিয়ে। সো এই ব্যাকগ্রাউন্ডে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটার যে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটার প্রতি আমি ক্ষুব্ধ হইতে পারতেছি না মন থেকে। আর এটার মধ্যে মানে যে জিনিসটা আমার রাদার বিউটিফুল লাগছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা যখনই ঘোষণা দিল যে উনি ভাষণ দিবেন বা উনি গর্ত থেকে বের হয়ে আসবেন, সাথে সাথে এই দেশের মানুষ, এই দেশের মানুষ আপনি আর্কিউ করতে পারেন যে নেসারি সব কিছুর পেছনে কিছু বিপ্লব মারানি আছে। যাই হোক, আমি বিপ্লব মারানিদেরকে নিয়ে আগ্রহী না, সাধারণ স্বতঃস্ফূর্ত যে মানুষের রিয়াকশনটা ছিল সেটাতে আমি আগ্রহী। তো সাধারণ স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমে আসছে যে না, এদের কোনো স্থান বাংলাদেশে হবে না। অর্থাৎ যেসব তীর্থস্থান বানায় গেছিল, হ্যাঁ, সেগুলাকে হচ্ছে সাধারণ মানুষ এই দেশের কি পরিমাণ ঘৃণা। আমি কয়েকদিন আগে দেখতেছিলাম যে বিএনপির একজন নেত্রী, কি নাম, হিন্দু, নিপুণ রায়, উনি ওনার এলাকাতে আওয়ামী লীগের সময়কার এক সম্ভবত মেম্বার ধরা পড়ছে, এমপি না বোধ হয়, আমি ভিডিওটার অডিও কোয়ালিটি ভালো না দেখে খুব ভালো বুঝি নাই, একটু যতটুকু বুঝলাম সম্ভবত উনি মেম্বার ছিলেন। যাই হোক, ওই লোক ধরা পড়ার পর এলাকাবাসী কি করছে, আমি জিনিসটা ভিডিওটা দেখে আমি জাস্ট গভীরভাবে ভাবলাম যে প্রত্যেকটা জিনিস কি একটা গভীর ঘৃণা এবং কি একটা গভীর অনাস্থার বহিঃপ্রকাশ। এইরকম ঘটনায় একটা নিষ্পেষক, আওয়ামী লীগ আমলের একটা নিষ্পেষণকারী ধরা পড়লে কি করার কথা? তাকে পিটায় মেরে ফেলার কথা, অথবা আধামরা করে ফেলার কথা, কাপড় চোপড় টেনে ছিঁড়ে পিটায় সারা গা লাল মাটির মধ্যে ফেলে, মানে লাঠি দিয়ে, এইরকম দৃশ্য দেখার কথা। সেখানে আমি দেখলাম যেটা ভদ্রলোককে হইতেছে গলায় জুতা মালা পরায় দেওয়া হচ্ছে, মাথায় আলকাতরা মেখে দেওয়া হইতেছে, মুখে আলকাতরা মাখা হচ্ছে। তো আমি দেখে ভাবলাম যে মানে কি সুন্দর একটা দৃশ্য, সুন্দর দৃশ্য ইন দ্যাট যে এই জিনিসগুলা যে মানে এক এক কালচারে এক এক রকম ব্যাপার। আমাদের কালচারে কারোর প্রতি ঘৃণা, অনাস্থা প্রকাশের সবচাইতে সুসভ্য উপায় আমাদের কালচারের যেভাবে আমরা দেখে আসছি সেটা হচ্ছে মাথা নেড়া করে দেয়া, গলায় জুতার মারা পরানো। এগুলো কোনোটাই কিন্তু আপনি কাইন্ড অফ
মানে ফৌজদারি অপরাধ না নেসেসারিলি, ইয়েস আপনি কাইন্ড অফ ফেলতে পারেন, কিন্তু নেসেসারিলি না আপনি তার উপর কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাক বা ফিজিক্যাল ভায়োলেন্স করতেছেন না, আপনি তাকে শেম করতেছেন। এবং অবশ্যই এটা ফিজিক্যাল শেমিং, মেন্টাল শেমিং নেসেসারি না। কিন্তু আমাদের যুগ যুগ ধরে আমাদের সমাজে কাউকে শেম করার সর্বোচ্চ রাস্তা হচ্ছে মাথা নেড়া করে খোল ঢেলে দেয়া, গলায় জুতার মালা পলায় এলাকায় ঘুরানো, মাথায় আলকাতরা লাগে এলাকায় ঘুরানো। তা আমি এই দৃশ্যটা দেখে আমি ভাবলাম যে 2025 সালে যখন এই সব কালচার বিলুপ্ত হয়ে গেছে এবং মানুষ ক্ষুব্ধ আওয়ামী লীগের উপর, এই সময়ে এসে একটা আওয়ামী লীগের নিষ্পেষণকারী ধরা পড়ার পর তাকে পিটে সাপের মতো মেরে ফেলতেছে না মানুষ। মানুষের এতটাই ঘৃণা আছে, তাকে আমরা মারবো না, তাকে আমরা লজ্জা দিব, তাকে আমরা অপমান করব, অপদস্থ করব, সমাজের সামনে তাকে অপমান অপদস্থ করব। এই ফ্যাসিস্টদের প্রতি সাধারণ মানুষের যে কত অভিনব উপায়ে মানুষ তাদের ঘৃণা ক্ষোভ অনাস্থা প্রকাশ করতেছে, এটা দেখে প্রীত না হয়ে পারতেছি না। কিন্তু এখানে যদি কোনো প্রাতিষ্ঠানিক পান্ডামি থাকতো, যেমন সরকারের এসে ধরেন সরকার থেকে আদেশ দেওয়া হয়েছে, সরকারের লোকজন এটার মধ্যে জড়িত, যেটা গতকালকে লিখলাম, শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগে ময়লা ফেলতেছে, মানে এইসব ছোট লোক আমি ছেঁচড়ামি ফাত্রামির তো দরকার নেই। আপনি সরকারে আপনারা যারা আছেন আপনাদেরকে জনগণ সেখানে গিয়ে ফ্যাসিজম নিধন গুন্ডামি পান্ডামি করতে আপনাদেরকে পাঠায় নাই, আপনাদেরকে পাঠানো হয়েছে সেখানে দেশ চালাইতে, রাষ্ট্র চালাইতে, রাষ্ট্র সংস্কার করতে। আপনাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে ওই অফিসগুলোতে পাঠানো হয়েছে, জনগণের টাকায় আপনারা হইতেছে বেতন তুলতেছেন। আপনাদের কি দরকার লাগছে ফ্যাসিজম নিধন করার? একটা সরকার আওয়ামী লীগেরও না, একটা সরকার বিএনপিরও না, একটা সরকার জামাতেরও না, একটা সরকার বিপ্লব মারানিদেরও না, রাইট? বাঙালি ছোট লোকরা, এই ইতররা গরিবরা তো এই নিউজগুলা বোঝো না, বুঝতে চায়ও না, তারা কেয়ারও করে না। আজকে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, আওয়ামী লীগ কিন্তু তখন দুইটা রোল প্লে করতেছে, একটা রাজনৈতিক দলের ভূমিকা, একটা সরকারের ভূমিকা। এবং যখন সরকারে থাকে তখন আসলে রাজনৈতিক দলের ভূমিকা না, তখন পিওরলি সরকারের ভূমিকা পালন করতেছে। এবং এই মানে আওয়ামী লীগের যারা সরকারে নাই তারা তখন রাজনৈতিক দলের ভূমিকা পালন করবে, রাইট? তারা গুন্ডামি পান্ডামি করুক, তারা বিএনপির সাথে কামড়াকামড়ি করুক, দ্যাটস ওয়ান থিং। কিন্তু আওয়ামী লীগের যারা সরকারে আছে তারা কিন্তু এটা করতে পারবে না, তারা কিন্তু দেশের সকল মানুষের সরকার, তারা সেটা করতে পারে না। সেটা বললাম না, বাঙালিকে বুঝাইতে পারবো না, এগুলোর মাথাতে ঢুকবেই না, এই গোবরদের মাথাতে, মানে এটা লিটারেলি এরা এটা বুঝতেই পারবে না যে সরকারি অফিসে থাকা অবস্থায় একটা সরকার দেশকে সার্ভ করে, কোনো দলকে সার্ভ করে না। সুতরাং তারা সারাদিন ফ্যাসিস্ট এগুলো করা তাদের মুখে মানে না, তাদের কাজ পিওরলি স্পেসিফিকলি এবং স্ট্রিক্টলি দেশ চালানো। এই গরিবদেরকে এটা বুঝাইতেই পারবো না। এই সকল কিছুর ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা ঘটছে এটা কাইন্ড অফ একটা বিপ্লবের এলিমেন্ট করে, যেটা হয়েছে যে পলাতক ফ্যাসিস্টরা হইতেছে মুখ খোলার আগে নেক্সটবার দ্বিতীয়বার ভাববে। এবং এটাই কিন্তু ওয়ে, দেখেন এই জিনিসগুলো কিন্তু অনেক দীর্ঘ সময় বিভিন্নভাবে আলোচনা করছি, যে একটা হচ্ছে পলিসি, একটা হচ্ছে ল, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে ল। এটা যেটা হইতেছে এটা কিন্তু কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল। লাইক যেটা একটু আগে বললাম, যে আপনি যখন অফিসে থাকেন, আপনি যখন সরকারি ক্ষমতা ব্যবহার করতেছেন, সরকারি অফিস ব্যবহার করতেছেন, সরকারি পদ ব্যবহার করতেছেন, পদাধিকার বলে কোনো ডিসিশন নিচ্ছেন, কোনো আচরণ করতেছেন, তখন আপনাকে স্ট্রিক্টলি আপনাকে যা অ্যালাউ করে আপনার চেয়ার, আপনার পদ, আপনি এর বাইরে কোনো কিছু করতে পারবেন না, করলে সেটা পান্ডামি। কিন্তু আপনি যদি কোনো পদকে রিপ্রেজেন্ট না করেন, কোনো অফিসকে রিপ্রেজেন্ট না করেন, তখন সাধারণ মানুষ অপরাধ করতেই পারে, কিন্তু আপনি পদ ব্যবহার করে কোনো অপরাধ করতে পারবেন না, সেটা পান্ডামি, সেটা অসভ্যতা। এইসব জায়গা থেকে আর কি, যে মানুষ তাদের ক্ষোভ অনাস্থা নানানভাবে জানাবে। যখন সরকারের কেউ বলে যে আওয়ামী লীগের কেউ তার বক্তব্য প্রচার করতে পারবে না, আওয়ামী লীগের কেউ রাজনীতি, এইটা হচ্ছে গুন্ডামি পান্ডামি ফ্যাসিজম, এটা হচ্ছে ফ্যাসিজম। কিন্তু সাধারণ রাজনৈতিক দল যারা আছে তারা এই দাবি তুলতে পারে যে আওয়ামী লীগের কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের কারো বক্তব্য প্রচার করতে দেওয়া হবে না, তারা তাদের দাবি নিয়ে আসতে পারে, তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারে। এগুলো সবকিছু ফেয়ার গেম, সবকিছু সভ্যতা, সকল কিছুই সুসভ্যতা। এটা অসভ্যতা তখনই হবে যখন সরকারে থাকা কেউ, সরকারের দায়িত্ব কনস্টিটিউশনকে আপহোল্ড করা, সরকারের দায়িত্ব বিএনপি আওয়ামী লীগের পক্ষ না নেওয়া, সবার জন্য ফেয়ার আর্বিট্রেশন করা, যেটা জুডিশিয়াল সিস্টেমেরও দায়িত্ব। তো সেই জায়গাতে যদি কোনো ব্যর্থ হয় সেটা হইতেছে অসভ্যতা। সো সাধারণ মানুষ যেভাবে করে প্রতিহত করতেছে এটা 100% ফেয়ার গেম, এটা অ্যাকসেপ্টেবল। এবং এইভাবেই চাপ প্রয়োগ করা উচিত ফ্যাসিস্টদের উপরে, যে ফ্যাসিস্টদের এই দেশে কোনো জায়গা নাই না, এইভাবে গিয়ে ভাঙচুর করা সেটা তো আবার অপরাধ, সেটা তো আইনের দৃষ্টিতে অপরাধ, রাইট? তো বিপ্লব তো আইনের দৃষ্টিতে অপরাধ হয়, স্ট্রিক্টলি স্পিকিং, রাইট? তো একটা ঘটনা অপরাধ কখন হয়? যখন দুইটা মানুষ কোনো একটা ক্রাইম করে, আপনি তখন তাকে আইডেন্টিফাই করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। হাজার হাজার মানুষ যখন ক্রাইম করে, বিপ্লব করে, তখন জিনিসটা তখন একটা কাইন্ড অফ জেনারেল রূপ পায়, সেখানে আপনি তখন গিয়ে আইন প্রয়োগ করা লাইক হয় না সেভাবে, ঠিক? তো যেহেতু এটার মধ্যে হাজার হাজার মানুষ জড়িত ছিল এবং তারা একটা মেসেজ দিছে, বার্তা দিছে ফ্যাসিস্টদেরকে, যে তোমরা যদি মুখ খোলো তাইলে হচ্ছে
তোমাদেরকে এভাবে করে প্রতিহত করা হবে, এবং তারা পরবর্তীতে কিন্তু মুখ খোলার আগে 10 বার ভাববে যে মাহবুব রহমান হানিফের বাড়ি ভেঙে ফেলছে, সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে এদের বাড়িতে হামলা করা হয়েছে, যখন শেখ হাসিনা ঘোষণা দিছে বক্তব্য দিবে। সো পরের বার কিন্তু বক্তব্য দেওয়ার ঘোষণা দেওয়ার আগে চিন্তা করবে যে মানুষ এখনো আমাদের উপর এরকম রেগে আছে, ফুসে উঠবে। হাউ এভার, এটাকে যদি নর্ম বানায় ফেলা হয় এই দেশের, যে আওয়ামী লীগ কিছু মুখ খুললে ভাঙচুর 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 সবখানে নেমে পড়তেছে, যেটা বললাম বিপ্লব স্বতঃস্ফূর্তভাবে একবার হইতে পারে, 2 বার হইতে পারে, 3 বার স্বতঃস্ফূর্ত বিপ্লব হওয়া মানে এটা স্বতঃস্ফূর্ত না, এখানে মেটিকুলাস প্ল্যানিং চলতেছে, এখানে পান্ডামি চলতেছে, রাইট? সো শেখ হাসিনার এটার প্রতি মানুষ যেরকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ প্রকাশ করছে, এটার প্রতি আমার যেটা বললাম, মেন্টালি অনেস্টলি আমার খুবই একটা পুলক জাকানি অনুভব আছে। কিন্তু এইগুলো যদি চলতে থাকে দিনের পর দিন দেশের মধ্যে, তখন এটা আবার একটা পান্ডামির রূপ ধারণ করবে, রাইট? সেটাকে সমর্থন করা যাবে না। আর লাস্ট যে বিষয়টা, যে শেখ হাসিনা মানে আস্তে আস্তে করে ভারত এবং আওয়ামী লীগের তো ডোজ বাড়াচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি, একটু একটু করে গর্ত থেকে মাথা বের করতেছে, এবং ভারতের কিন্তু কোনো প্রয়োজন নাই এই উস্কানিগুলা দেওয়ার। তারা যে শেখ হাসিনাকে থাকতে দিছে, এটাই একটা উস্কানি দেয়া। সে ততটুকু পর্যন্ত না হয় আমরা মেনে নিলাম যে শেখ হাসিনা এলাই ছিল, সুতরাং তারা বাধ্য হচ্ছে কাইন্ড অফ সিগন্যাল করতে তাদের এলাইদেরকে, ভারতের, যে দেখো আমরা আমাদের এলাইকে ব্যাকআপ দেই, সাপোর্ট করি, আমরা মানে বিপদের দিন একা ফেলে রাখি না। সো অতটুকু মানবিকভাবে মেনে নিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা যখন সেখান থেকে ভাষণ, বক্তব্য, বিবৃতি দেওয়া শুরু করলো ছোটোখাটো করে, সেটা নিয়ে আমার আপত্তি আছে। সেটা আমি আর মানে মানার জায়গাতে নাই। সেটা হতেছে এখন ভারত বেসিক্যালি বাড়াবাড়ি করতেছে। সেখান থেকে সব কিছু ছাড়াই ফুল 1 ঘন্টার ভাষণ দেয়া বাংলাদেশের উদ্দেশ্যে। এর আগে যেটা করছিল, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের রাজনৈতিক সমাবেশে শেখ হাসিনা ভাষণ দিয়েছিল, সেটাও কিন্তু বাড়াবাড়ি ছিল ভারতের। স্টিল বাদ দিলাম, মানে দেশের বাইরে কয়জন মানুষ থাকে স্টাফ, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের তাদের নেতাকর্মীদের সাথে 1 ঘন্টা মিটিং করা, কথা বলা, এটা তো কোনোভাবে এটা হইতেছে ডোজ বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ পর্যায়ে ডোজ চলে আসছে। তাহলে এটার এখন করণীয় কি? বিপ্লব মারানিরা অফিস ব্যবহার করে, পুলিশ প্রশাসন ব্যবহার করে, যেটা আগের ফ্যাসিস্ট আওয়ামী লীগ করছে সেইভাবে একইভাবে, এর তো একই ফ্যাসিজমই করে বেড়াচ্ছে বিভিন্ন মাত্রায়। তো সুতরাং পুলিশ প্রশাসন, সরকারের মানুষের জনগণের টাকা, ট্যাক্সের টাকা ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে মোকাবেলা করা না, এটা না। সেটা হচ্ছে মানুষের মতো করে অনাস্থা জ্ঞাপন করে যাবে, এবং আওয়ামী লীগ তো আস্তে আস্তে রাজনৈতিকভাবে সক্রিয় হবে। কতদিন ধরে আপনি ভাবে দাবায় রাখবেন আওয়ামী লীগকে? একদিন তারা সক্রিয় হবে, একদিন তারা ক্ষমতা তো আসবে। সো পান্ডামিটা বন্ধ করেন। এখন যেটা করতে হবে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ ঠিক আছে, বিপ্লব পিরিয়ড যাচ্ছে এখন, সুতরাং মানুষ বিপ্লবীভাবে রিয়্যাক্ট করতেছে, কিন্তু এইটা নর্ম হইতে পারবে না। এখন যেটা বললাম, বিপ্লব কোনো নর্ম না, বিপ্লব হচ্ছে এক্সেপশন। সো আওয়ামী লীগ আস্তে আস্তে গর্ত থেকে মাথা বের করবে, এবং আস্তে আস্তে সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার, সুশুভভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। পান্ডামি বন্ধ করতে হবে। 2 দিন পর বিপ্লব করা যাবে না, এবং সরকারকে দমন নিপীড়নের মধ্যে ইনভলভ করা যাবে না। সভ্যতার জন্য প্রস্তুত হন, আওয়ামী লীগের সাথে রাজনীতি করার জন্য প্রস্তুত হন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। যদি আপনি মনে করেন যে না, আওয়ামী লীগ সভ্যতার ধারে নাই, আওয়ামী লীগ সভ্যভাবে রাজনীতি করে নাই, সুতরাং আমরাও করবো না, তার মানে এসেনশিয়ালি আওয়ামী লীগের সাথে আপনার কোনো পার্থক্য নাই।